ফ্যাসিস্ট সরকার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। জানালেন সংস্কারের পর 18 মাসের মধ্যে হবে নির্বাচন। দেশের সব সিটি কর্পোরেশন ও 323 পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি। জেলা পরিষদের কাজ চালাতে 13 সদস্যের কমিটি গঠন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি নাই, মারা গেছে তারা জায়গায়, তো আর কিছু ওরকমভাবে বলতে পারবো না। গণঅভ্যুত্থানে বিজয়ের দিন লাশের স্তূপ থেকে প্রাণ নিয়ে ফেরেন মাসুম মিয়া। ঝিনাইদহে উপার্জনক্ষম ছেলে সাব্বিরকে হারিয়ে দিশেহারা বাবা মা। আন্দোলনের ভিতর মাতে কোনো সময় করতে পারেন না যে আন্দোলনে যায়। বিএসএমএমইউ বন্ধ করলেও কয়েকটি সরকারি হাসপাতালে এখনও নেওয়া হচ্ছে বিতর্কিত জেনেটিক ট্রেন্ডিং এর রিএজেন্ট। অনুমোদনবিহীন সরবরাহ সহ নানা অভিযোগে মামলা করবে ওষুধ প্রশাসন। নরসিংদীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ততা, নির্বিঘ্ন আয়োজনের নিশ্চয়তা চায় উদযাপন কমিটি, আশ্বস্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অনিয়ম অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। অপার সম্ভাবনা থাকলেও হয়ে ওঠেনি পর্যটক বান্ধব, প্রায় ঘটছে দুর্ঘটনা। নিজের সচেতনতা খুবই বেশি জরুরি, যেহেতু এখানে ওরকম ব্যবস্থাগুলো হচ্ছে না। কক্সবাজার বিচে একটি মেডিকেল সাব সেন্টার, যেখানে ত্বরিত প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত হবে। বৃষ্টির শঙ্কা নিয়েই আজ কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত শেষ টেস্ট। দু দলের একাদশেই নেওয়া হতে পারে বাড়তি স্পিনার। লেবাননে পূর্ণ শক্তিতে হামলা ইসরায়েলি বাহিনীর, নতুন করে আরও 92 জনের প্রাণহানি, নিহতের সংখ্যা বেড়ে 700 ছাড়িয়েছে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতেই আপনাদের জন্য থাকছে জাতিসংঘর ৭৯তম সাধারণ অধিবেশনের খবরাখবর। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লাখো কোটি টাকা লুটপাট, পাচার এবং দুর্নীতিতে ধ্বংস হয়েছিল দেশের অর্থনীতি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে ডক্টর ইউনূস এমন মন্তব্য করে নতুন বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। একই দিন সাইডলাইন বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। টানা 15.5 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে লাখো কোটি টাকা। ব্যাপকভাবে লুট হয়েছে দেশের শেয়ার বাজার। আর পাচার ও লুট হওয়া এসব টাকায় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে পতন হওয়া সরকারের মন্ত্রী, এমপি, নেতারা গড়েছেন শত শত বাড়ি, অঢেল সম্পদ, যার ফলে একেবারেই ভেঙে পড়েছে দেশের বিভিন্ন আর্থিক খাত সহ মূল অর্থনীতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে, মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। বছরের পর বছর অর্থনৈতিক দুরবস্থার চরম শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরা। তাদের নানা সমস্যার সম্ভাবনা ও করণীয় ঠিক করতে নিউ ইয়র্কের একটি হোটেলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশি চেম্বার নেতাদের সাথে আলোচনায় বসেন ডক্টর ইউনূস।
বাংলাদেশে যারা ইউএসএ টপ বিজনেস গ্রুপগুলো যারা বাংলাদেশে ইনভেস্ট করছে তাদের এটা হচ্ছে ফোরাম। তো সেখানে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে। একই দিনে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের সাথে বৈঠকে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের চালানো গণহত্যার ঘটনায় সবশেষ অবস্থা পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রেক্ষাপট শুধু নয়, সেই ঘটনায় নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যেভাবে দমন নিপীড়ন চালানো হয়েছে, যেভাবে গণহত্যা চালানো হয়েছে তার একটি চিত্র তুলে ধরা হবে ভাষণে। এমনকি সেই ঘটনার পর নতুন করে ঘুরে দাঁড়ানো এক বাংলাদেশকে বিশ্ব নেতাদের সামনে পরিচয় করিয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বাংলাদেশে বিদেশিদের আরও বেশি বিনিয়োগ করারও আহ্বান জানাবেন তিনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন 18 মাস পরে নাকি আরও সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন, হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। দর্শক, এই বিষয়ের বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন, তার মাধ্যমে জানাবো বিস্তারিত। তুহিন, ডক্টর ইউনূস ও অ্যান্টনি ব্লিংকনের মধ্যে বৈঠকের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে সেটি জানাবেন। একই সাথে প্রধান উপদেষ্টার অন্যান্য কর্মসূচি কি রয়েছে সেটাও একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। যেটা ব্লিংকেনের সাথে বৈঠকটি ছিল অত্যন্ত সফল একটি বৈঠক, যেটা মার্কিন প্রেসিডেন্টের বৈঠকেরই একটি ধারাবাহিক অংশ বলা যায়। কারণ সেখানে দুটি বিষয় খুব গুরুত্ব পেয়েছে। একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলের মন্ত্রী, এমপি বা অন্যান্য বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা বললে কম হবে, সেখানে লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। সেক্ষেত্রে সেই পাচার হওয়া টাকাগুলো বাংলাদেশ সরকার ফিরিয়ে কীভাবে আনতে পারে সে বিষয়ে অ্যান্টনি ব্লিংকেনের সাথে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে তারা কথা দিয়েছেন, তারা এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেবেন। আরেকটি বিষয় নিয়ে তারা সেখানে কথা বলেছেন, আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে, সেই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনে মার্কিন প্রশাসন কি কি সহযোগিতা করতে পারে, সম্ভাব্য সব ধরনের সহযোগিতা তারা করবেন। এছাড়াও একই দিন কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে জাতিসংঘ মহাসচিবের কাছে। সেটা একটি নিয়মিত বৈঠকে বলা যায়। ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সাইডলাইন বৈঠক হয়েছে। সেই বৈঠকটি ছিল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আগামী নির্বাচন, এমনকি সরকারের যে সংস্কার প্রস্তাব, দেশ গঠন এবং সেটি নিয়ে একটি আসলে বিশদভাবে রূপরেখা দিয়েছেন, সেটি সেই বৈঠকের মাধ্যমে। ধন্যবাদ আব্দুল্লাহ তুহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকার 2 সিটি সহ মোট 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। একই সঙ্গে জেলা পরিষদ সদস্য এবং পৌরসভা কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। 12 সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের 323টি পৌরসভার কাউন্সিলর এবং 3টি পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে 13 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। অনেক শহীদের রক্তে এসেছে 2024-এর বিজয়। পঙ্গুত্ব বরণ করেছেন আহত অনেকেই, কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন এখনও। এর মাঝেও মাসুম মিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা
অন্যদের চেয়ে আলাদা। বিজয়ের দিন মৃত ভেবে তাকে লাশের স্তূপের মাঝে রেখে দিয়েছিল পুলিশ। সেখান থেকে ফিরে নতুন জীবন পেয়েছেন মাসুম। আরও জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। 5 আগস্ট যখন বিজয় উল্লাসে ব্যস্ত পুরো দেশ, সেদিন দ্বিতীয় জীবন ফিরে পান মাসুদ মিয়া। ওই দিনগুলি আসলে কোনোদিন কেউ ভুলতে পারবে না আমার সাথে কি হয়েছে। কিভাবে লাশের ভিতর থেকে ফিরে পেল প্রাণ, সে হিসেব নিকেশ মেলাতে বেশ কষ্ট হচ্ছিল মাসুম মিয়ার। কালিমা পড়ছিলাম হয়তো যে মারা যাব, বেঁচে আছে। 5 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় বিজয় মিছিলে বের হন মাসুম মিয়া। হুট করেই মিছিলে ছুটে আসে এলোপাতাড়ি গুলি। প্রায় 150 ছড়রা গুলি লাগে মাসুম মিয়ার শরীরে। এক পর্যায়ে জ্ঞান হারান মাসুম। পুলিশ সেখান থেকে তাকে তুলে নিয়ে রাখে লাশের স্তূপে। যে ওনাদের যে বুট শু এগুলি দিয়ে লাত্তি দিতেছিল, দিয়ে যেগুলি দেখতেছে না, লড়াচড়া করতেছে না, ভাবছে মারা গেছে, ডেড বডি টাইনে নিয়ে যায়। তো আমারও এখানে লাগে। তখন আমার জ্ঞান ফিরেই দেখি যে 4 জনের মাথায় শটগান ঠেকায় রাখছে পুলিশ। বাঁচার জন্য সবাই চেষ্টা করে, এত গুলি লাগার পরও চেষ্টা করে মৃত্যুর আগে। সে বলতেছিল যে না স্যার পালাইতে দেন, পালাই যাই। পরে বলতেছিল যে না ঠিক আছে যাও, কিন্তু না যাইতে পারলে দৌড় দিয়ে যদি সামনে না যাও এখানে গুলি করে মাইরা ডেড বডি সরাইলে। পুলিশ শটগান দিয়ে একটা বাড়ি দিচ্ছিল আর সবাইকে ছেড়ে দিচ্ছিল। তখন আমাকে বাড়িটা দেয় না, সবাইকে একটা এত জোরে বাড়ি দিচ্ছে, গুলি লাগছে, তারপরেও কেন পালাইতেও বলছে, আবার কেন মাইরা হাড়গুড় ভেঙে দিতে হবে। সেদিন মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে যারা সাহায্য করেছিল তারাও ছিল গুলিবিদ্ধ। বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি নাই, মারা গেছে তারা জায়গায়। তো আর কিছু ওরকমভাবে বলতে পারবো না, খালি কষ্ট লাগে বলতে গেলে। ওই স্মৃতিগুলি মনে করলে কান্না আসে। পুরো শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে এমন অসংখ্য গুলির ক্ষত। কিছু বের করা হলেও বাকিগুলো আর বের করা সম্ভব হবে না। গুলি ও গুলির চিহ্ন আজীবন সঙ্গী হয়ে থাকবে মাসুম মিয়ার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ঝিনাইদহের সাব্বির হোসেন। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। সন্তানের কথা মনে করে দিন রাত চোখের পানি ঝরাচ্ছেন বাবা মা। সরকারিভাবে সহযোগিতা প্রদানের আহ্বান স্থানীয়দের। আন্দোলনের ভিতর মাতে কোনো সময় করতে পারেন না যে আন্দোলনে। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা রাফিজা খাতুন। গত 18 জুলাই রাজধানীর আজমপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝিনাইদহের সাব্বির হোসেন। শৈলকুপার মির্জাপুরের বাড়িতে দাফন করা হয়েছে তাকে। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে প্রতিদিন সময় কাটান বাবা আমদ আলী। পড়াশোনার খরচ দেখা যাচ্ছে, সংসারেও কিছুটা খরচ করতে পারতাম, আর এতে নিজে যাই ইনকাম করতাম, আল্লাহ দিলে ভালোই চলতো। হতদরিদ্র পরিবারের সন্তান সাব্বির দিন বদলের আশায় 7 বছর আগে বাড়ি ছাড়েন। কাজ করতেন উত্তরার একটি প্রতিষ্ঠানে, প্রতি মাসে বাড়িতে পাঠাতেন টাকা। এখন অনিশ্চয়তায় পরিবারটি। এদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হলে পারে সবার বাপ মায় আত্মায় শান্তি পাবে। সে এই জীবনটা দিয়েছে তার জন্য হচ্ছে সরকারের জন্য কিছু দেয়, সেটার জন্য আমরা আবেদন করব। মানে এলাকায় চলাফেরা করি, বাড়ির পাশেই বাসা, অনেক ভালো সম্পর্ক ছিল। এলাকার একটি সড়কের নামকরণ হয়েছে সাব্বিরের নামে। ছেলের নামে একটি মসজিদও নামকরণের ইচ্ছা মা রাফিজা খাতুনের। চাই যে আমরা বাড়ি পরে একটা মসজিদ হবি, 10 নামাজ কালাম পড়বি, আমার শোনার জন্য দোয়া করবি। সাব্বিররা 3 ভাই বোন, তার মধ্যে সবার বড় ছিলেন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অনুমোদন ছাড়া রিএজেন্ট সরবরাহ, মজুদ ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে জেনেটিক ট্রেন্ডিং এর নামে মামলা করতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পরিচালক জানিয়েছেন এরই মধ্যে প্রক্রিয়া শেষ হয়েছে। অনিয়মের ঘটনায় জেনেটিকের রিএজেন্ট নেওয়া বন্ধ করেছে বিএসএমএমইউ। এখনও নিচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট, গ্যাস্ট্রোলিভার সহ কয়েকটি সরকারি হাসপাতাল। জেনেটিক ট্রেডিংয়ের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন।
হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন তারিখ বসিয়ে রিয়েজেন্ট সরবরাহ করে আসছিল জেনেটিক ট্রেডিং। খবর প্রচারের পর স্টোর থেকে মালামাল সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। পরে ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযানে গেলে জানা যায় কোম্পানির রিয়েজেন্ট সরবরাহের অনুমতি নেই। ওষুধ জব্দ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালককে। জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছে ডিজিডিএ। এটা অফেন্স ওয়াজ কনফার্ম এবং দুটো ধারায় যে তাদের অপরাধ হয়েছে। আপনি জানেন গত বছরে যেটা ঔষধ এবং কসমেটিক্স আইন 2023 এটার 14 ধারায় একটা অপরাধ এবং 22 ধারায় একটা অপরাধ। ডিজিডিএ নীরব কথাটা কিন্তু সঠিক নয়। আসলে এটা দেখেন, মিডিয়া আসলে যে কোনো জিনিস মানুষের নজরে আসে, বিষয়টি এরকম। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রায় প্রতিদিন এই ঢাকা শহরে কোনো না কোনো টিম বের হচ্ছে। ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগ। সরবরাহ করা মেশিনও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান। জেনেটিকের সমস্ত টেস্টগুলোকে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত রিয়েজেন্টগুলো আমরা নিয়েছিলাম সেই রিয়েজেন্টগুলোকে আমি তাদেরকে আস্তে আস্তে ফেরত দিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি যে তাদের যে সমস্ত মেশিনগুলো আমার এই ল্যাবের মধ্যে আছে এই প্রত্যেকটা মেশিন তাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য আমি অফিসিয়াল প্রক্রিয়া আমি শুরু করেছি। বেশ কয়েক বছর আগে হাসপাতালগুলোকে পরীক্ষার মেশিন বিনামূল্যে সরবরাহ করে জেনেটিক। উদ্দেশ্য ছিল রিয়েজেন্ট সরবরাহ করা। কোটি টাকার বিনিয়োগ ছাড়া মেশিন পেয়ে তার লুফে নেয় সরকারি বেসরকারি হাসপাতাল। সেভাবেই মেশিন নেয় রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউট। এখানে ইমিউনোলজি বিভাগে কেবল একটি যন্ত্র সচল, সেটি জেনেটিকের। সিএমএসডি কয়েক মাস আগে একটি চাইনিজ মেশিন সরবরাহ করলেও এখনও সচলই হয়নি। লায়াজন এবং লায়াজন এক্সেল দুইটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু দুইটাই একই কোম্পানির। আচ্ছা, এটা আমাদের আগে থেকে আছে। রিসেন্টলি আমরা আর একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি, সেটা এখনও ইনস্টল করা সম্ভব হয়নি। যারা এটা দিয়েছে, এটা সিএমএসডির মাধ্যমে এসেছে, যারা এটা দিয়েছে তারা এখনও এটাকে ইনস্টল করতে পারেনি। এটা ইনস্টল করতে পারলে তখন আমরা এটাও ব্যবহার করতে পারবো। গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একাধিক মেশিন থাকলেও ব্যবহার করা হচ্ছে জেনেটিকের রিয়েজেন্ট। কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কোল্ড চেইন মেনটেন না করা, এমনকি লাইসেন্স না থাকার কথাও জানেন হাসপাতালের পরিচালক। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উত্তরার কিংফিশার রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 2.5 কোটি টাকার অবৈধ মদ ও বিয়ার। রেস্টুরেন্টের রান্নাঘরের মেঝের নিচ এবং সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় এসব অবৈধ মদ। অভিযানে গ্রেফতার করা হয়েছে কিংফিশারের 2 জন কর্মচারীকে, পালিয়ে যান আরেকজন। থরে থরে সাজানো বিদেশি মদ আর বিয়ার, একদিকে খোলা কাচের বোতলের ছড়াছড়ি, অবৈধ মদ ভর্তি কার্টনের সংখ্যাও কম নয়। রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এসব অবৈধ মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযান শুরু হয় রাত 8টার দিকে। একই ভবনে রয়েছে লেক ভিউ বার। বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও কিংফিশার রেস্টুরেন্টের তা ছিল না। বিভিন্ন ব্র্যান্ডের 1208 বোতল মদ আর 854 ক্যান বিয়ার, অর্থের মূল্যমানে যা প্রায় 2.5 কোটি টাকা। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছি। আমরা এবার কঠোর অবস্থানে আছি। এখানে যে আমরা মাদকদ্রব্য পেয়েছি অবৈধ, এগুলো আমাদের দৃষ্টিতে আমরা এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি। এই জন্য আমাদের আইনের যে সর্বোচ্চ শাস্তি আছে সেটি আমাদের আদালতের মাধ্যমে প্রয়োগ হবে। অভিযানে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ মাদকের প্রসার ঠেকাতে এমন অভিযান আরও চলবে বলে জানায় কর্তৃপক্ষ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু দাম এখনও সাধারণের নাগালের বাইরে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। জুয়েল, ইলিশ আজ কেমন দামে বিক্রি হচ্ছে সেটি জানাবেন। একই সাথে ক্রেতা বিক্রেতার সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা মূলত কি বলছেন?
আসলে গতকাল থেকে কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ইলিশের সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে, কিন্তু আসলে সরবরাহ বাড়লেও কিন্তু দাম আসলে কমেনি। আজ আমরা যে মৎস্য ঘাটে এসেছি সেখানে আমরা জানতে পেরেছি যে 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে এগুলো বিক্রি হচ্ছে 1800 টাকা, এবং 1 কেজির নিচে যে সমস্ত ইলিশ রয়েছে অর্থাৎ 950 গ্রাম পর্যন্ত যে ইলিশ রয়েছে এগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা দামে। এছাড়াও এর নিচে যে সমস্ত ইলিশ রয়েছে এগুলো 1200 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু আসলে যারা খুচরা ক্রেতা রয়েছে তারা কিন্তু অনেকটাই হতাশ রয়েছেন এই ইলিশের ঊর্ধ্বগতি থাকার কারণে কিন্তু। আর আরেকটি বিষয় হলো যে ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেগুলো সেখানে কিন্তু ইলিশের আসলে সরবরাহ তেমন কিন্তু বাড়েনি, কারণ ঘাটে যে ইলিশগুলো বিক্রি হচ্ছে এগুলো মূলত আসলে ভারতে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু বাজারে খুচরা বাজারে এটির প্রভাব কিন্তু পড়েছে। এছাড়াও বাজারে কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু বেশি ওজনের কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে না, বিশেষ করে 600 গ্রামের বেশি ওজনের কিন্তু ইলিশ সেখানে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ ইলিশই কিন্তু 200, 300, 500 এবং সর্বোচ্চ 600 গ্রাম ওজনের কিন্তু ইলিশগুলো কিন্তু মূলত বাজারে বিক্রি হচ্ছে। আর এছাড়াও কিন্তু আমরা যারা আড়তদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ইলিশের মূলত ইলিশ যখন কিছুদিন পরে যে নিষেধাজ্ঞা শুরু হবে, নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে ইলিশ কিছুটা জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে, এবং এই যদি ধরাটা আরো বেশ কিছুদিন থাকে তাহলে হয়তো বা জেলেদের যে বিগত দিনে যে ধার দেনা সেগুলো কিন্তু পরিশোধ করতে পারবে। এবং আরবদারা জানিয়েছেন যে তারা তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারবে। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জুয়েল শাহ বিকাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অন্যান্য স্থানের মতো নরসিংদীর কারিগররাও শেষ মুহূর্তে ব্যস্ত প্রতিমা তৈরিতে। তবে এবার বেচাকেনা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তারা। এদিকে পূজা মণ্ডপে নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সপ্তাহখানেকের মধ্যেই মহালয়া। দুর্গা মূর্তি গড়তে ব্যস্ত নরসিংদীর মৃৎশিল্পীরা। বাকি শুধু রঙের প্রলেপ আর অঙ্গসজ্জার কাজ। 3 মাস ধরে চলছে প্রতিমা তৈরি। এক সেট প্রতিমায় থাকবেন দেবী দুর্গা ও তার 4 সন্তান সরস্বতী, কার্তিক, গণেশ আর লক্ষ্মী। সাথে থাকে অসুর, সিংহ, হাঁস, পেঁচা ও সাপ। কারিগররা বলছেন মাটি, বিচুলি, রঙের দাম বাদ দিয়ে খরচ উঠছে কোনো মতে। গত বছরের তুলনায় অর্ডারও কম। গেলবারের চেয়ে প্রতিমা কম বিক্রি হচ্ছে এবং রেটও কম। কারিগরের বেতন বেশি কিন্তু প্রতিমার রেট কম। কারিগর পাওয়া যাচ্ছে না, একে মাটি আনতে খুব কষ্ট। গতবার আপনার যে প্রতিমা 50,000 টাকা বেচতাম, এবার সেই প্রতিমা 30,000, 35,000 টাকা বিক্রি হইতাছে। এবছর জেলার 330টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হবে। প্রতিমা গড়ার উপকরণের দাম বাড়ায় খরচ পুষিয়ে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় শিল্পীরা। ভাবছিলাম পূজা হবে না, আমরা তো মোটামুটি অনেকগুলো মাল বানিয়ে ফেলেছি, তো এখন দেখি যে মোটামুটি হচ্ছে, কিন্তু বাজেটটা আর কি কম। পূজা ঠিকই হচ্ছে কিন্তু বাজেটটা কম আর কি। গত বছরও যে টাকা খরচ হয়েছে তার চাইতে একটু বেশি পড়ে এবছর। এবছর রঙের দামও বেশি। গত বছর ছিল 1 ড্রাম রঙের দাম ছিল 2000, 1950 টাকা 2000, আর এবছর হলো 2250 টাকা। গত বছর 30-35 বিক্রি করছি, এবছর 25-23 এর ভিতরে আছে। এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জন সহ পুরো আয়োজনে থাকবে কড়া নজরদারি। সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আর নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ বরাবরের মতো এই বছরও সার্বক্ষণিক দায়িত্বে আছে যাতে সুষ্ঠু সুন্দরভাবে দুর্গোৎসবটি সকলকে নিয়ে পালন করা যায়। কারখানাগুলোতে আমরা সার্বক্ষণিকভাবে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আমার থানার অফিসার ইনচার্জ, সার্কেল এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমরা সময় সময় ভিজিট করছি এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছি। সবসময় 3 স্তর বিশিষ্ট একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। আমাদের সাদা পোশাকে ডিউটি থাকবে, আমাদের পোশাকে ডিউটি থাকবে এবং সারা দেশে আনসার ডেপ্লয়মেন্ট থাকবে। আগামী 2 অক্টোবর মহালয়াতে মর্তলোকে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানাবেন ভক্তরা। 9 অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব।
সাবরিনা লিজা, যমুনা নিউজ। অনিয়ম অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনাকে। এত বছরেও এ সৈকত হয়ে ওঠেনি পর্যটক বান্ধব। সৈকতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, উদ্ধারে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম, নিরাপত্তার ঘাটতিও রয়েছে প্রবল। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার প্রতিনিধির পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। 120 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের কম বেশি ঢল থাকে সারা বছরই। বিশেষ করে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থাকে সবসময় জমজমাট। সরগরম বেশি হয় শীত মৌসুমে। কিন্তু অনিয়ম, অব্যবস্থাপনা, অবহেলায় দিন দিন ম্লান হচ্ছে সৈকতের সৌন্দর্য। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। পর্যটকদের আনন্দ অনেক সময় বিষাদে পরিণত হয়। সাগরে নেমে কেউ ভেসে গেলে বা দুর্ঘটনায় পড়লে উদ্ধারে নেই পর্যাপ্ত লাইফগার্ড, ইকুইপমেন্ট, ভ্রাম্যমাণ মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স। স্বাভাবিকভাবে আমরা যারা লাইফগার্ড রয়েছি আমাদের উদ্ধার তৎপরতাতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। লাইফগার্ডদের খুব জরুরিভাবে যে দ্রুত যান কিছু দেওয়া, যাতে খুব তাড়াতাড়ি আনা যায় একটা পর্যটককে। যদি লাইফগার্ড বৃদ্ধি হয়, ইকুইপমেন্ট বৃদ্ধি হয়, তাহলে পর্যটক মৃত্যু হার কমে আসতে পারে। বিশ্বের অন্যতম দীর্ঘ সৈকত হলেও বিদেশি পর্যটক আসে না বললেই চলে। নিরাপত্তা ঘাটতি সহ সুযোগ সুবিধা অপ্রতুল। দেশীয় পর্যটকদেরও পড়তে হয় নানা সমস্যায়। আরেকটু মধ্যে যাই, দেখি কি হয়। এই ধরনের জিনিসগুলো থেকে যাতে বিরত থাকি সেটার দিকে খেয়াল রাখি। নিজের সচেতনতা খুবই বেশি জরুরি, যেহেতু এখানে ওরকম ব্যবস্থাগুলো হচ্ছে না। রুট ম্যাপ করতে পারে না যে আসলে আমরা কত দূর ভিতরে যাইতেছি, যে তাদেরও একটু সচেতন হওয়া উচিত। যতটুকু সম্ভব নিজেদের সচেতন থাকা আগে উচিত। লাইফগার্ড টিমের সদস্য মাত্র 27 জন। তার উপর নেই রেস্কিউ করার মতো পর্যাপ্ত বোট, স্ট্রেচার, টিউব সহ অন্যান্য সরঞ্জাম। আমাদের দরকার এই কক্সবাজার বিচে একটি মেডিকেল সাব সেন্টার, যেখানে তড়িৎ প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত হবে এবং একটি পানিতে ডোবার জন্য বলে একটি যথাযথ সেবা পাবে। পর্যটক বান্ধব সৈকত গড়তে অনেক পরিকল্পনা আলোর মুখ দেখেনি। স্যান্ড এবং সয়েলের যে অবস্থা, ওখানে নেটিং হচ্ছে না। তাই নেটিং না হলে আমাদেরকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার গতি আরও বাড়াতে হবে, লোকসংখ্যা বাড়াতে হবে। পর্যটকদের যে বিষয়গুলো এগুলো সম্প্রসারিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও মনে করি যে আরও কর্মী নিয়োগ করা দরকার এবং আরও আধুনিকায়ন করা দরকার। এই বিষয়গুলো আসলে আমরা কমিটির মাধ্যমে করার চেষ্টা করছি। কক্সবাজারে গেল 5 বছরে সাগরে ডুবে মৃত্যু হয়েছে 47 জনের। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। যুগের পর যুগ নিখোঁজদের নাম নেই মৃত ব্যক্তির তালিকায়, ফলে সরকারি ক্ষতিপূরণও মিলছে না। বলছি মাছ শিকারে গিয়ে নিখোঁজ বরগুনার জেলেদের কথা। সম্প্রতি পাথরঘাটা উপজেলা প্রশাসন 30 বছরে নিখোঁজ জেলেদের তালিকা প্রণয়ন করে সহায়তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রস্তাব দিয়েছে। নিখোঁজদের স্বীকৃতি দিয়ে বা মৃতের তালিকায় জায়গা দেওয়ার দাবি অসহায় পরিবারগুলোর। মাছ শিকারেই জীবিকা বরগুনার পাথরঘাটা উপজেলার বেশিরভাগ মানুষের। 1993 সালে 10 জন জেলে গভীর সমুদ্রে যান ট্রলার নিয়ে। ঝড়ের কবলে নৌযানটি সমুদ্রে ডুবে গেলে 9 জেলে নিখোঁজ হন। তাদেরই একজন কালমেঘার হারুন সর্দার। হারুনের স্ত্রী সন্তানরা যে যার মতো চলে গেছে দূরে। ছেলের পথ চেয়ে 30 বছর ধরে বসে আছে অসহায় মা জবেদা বেগম। আজ 30 বছর গতই যায়, আমি ছেলের কোনো মৃত্যুর সংবাদ, কোনো কাগজপত্রিতে কোনো খাতাপত্র পাইনি। আমি সরকারের কোনো অনুদানও পাইনি। আমি অনেক কষ্ট করে খাইছি, অনেক কিছু, স্বামীও নাই, ছেলে দুগ্গ চট্টগ্রাম গেছে, মাইপোলা দুগ্গ, আর বউ আর বাবার বাড়ি চলে গেছে, নিয়ে বসে। 2007 সালে একই উপজেলার ইসমাইল ফরাজি ও তার ছেলেসহ 10 জন নিখোঁজ হন ঘূর্ণিঝড় সিডরের কবলে পড়ে। উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে চরম অর্থকষ্টে পরিবারগুলো। ছেলে মেয়ে লই আমি বহুত কষ্টে আমি দিন কাটাইছি, আমার গরহান পর্যন্ত নাই। এর মধ্যে আমার কোনো সহযোগিতা আমার কেউ দেয় নাই। লেখাপড়া করতে চাইছিলাম, টাকা পয়সা লেখাপড়া করতে পারি নাই, তাই আমি কাজে ঢুকছি। মৃত্যুর তালিকায় আমার বাবার আর 2 ভাইয়ের কোনো নাম ওঠে নাই। মানে সাহায্য টাহায্য করে দিয়ে চলি, আমার একটু গরও নাই, আমি এই গরুতে থাকবো। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বলছেন, আইনি জটিলতার কারণে জীবিত বা মৃতের তালিকায় নাম ওঠেনি নিখোঁজদের। আমরা বিভিন্ন চেয়ারম্যানের কাছে গিয়েছি বিভিন্ন সময়, কিন্তু তারা বলতেছে যে এরকম আমাদের কোনো অথরিটি নাই, মানে আমাদের আইনে নাই যে আমরা মৃত্যু সার্টিফিকেট দেব। এখন এটা এই মানে কি আজন্ম
মারা যাবে না, কি অমর হয়ে গেল? উপজেলা প্রশাসন নিখোঁজ জেলে পরিবারের সহায়তার জন্য বেশ কয়েকটি প্রস্তাবনা দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাড়া মিলছে না। নিখোঁজ জেলে যারা আছে সেই জেলেদেরকে হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, নিখোঁজ পরিবার যারা আছে তাদের নামে রেশন চালু করা, ফর্ম পূরণের ব্যবস্থা রাখা, তারপর হলো তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলো ছিল। আর একই সাথে ছিল হলো যে আমরা চাচ্ছিলাম যে এটাকে এখানে একটা উপকূলীয় দিবস ঘোষণা করা যেতে পারে, যেটার মাধ্যমে হলো যে এই নিখোঁজ যে জেলে আছে এই জেলেপল্লীর জেলেদের, উপকূলীয় এলাকার জেলেদেরকে স্মরণ করা যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে 1993 সাল থেকে এ পর্যন্ত শুধু পাথরঘাটা উপজেলা থেকে 188 জেলে নিখোঁজ হয়েছেন। আমিন বাবু, যমুনা নিউজ। চাঁদপুর জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক এক সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, গ্রামীণ সড়কের ইট তুলে নেয়া, মসজিদ, মাদ্রাসা, এমনকি যাত্রী ছাউনিকে মসজিদের অবয়ব দিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন জেলা পরিষদের এই সদস্য। দপ্তর প্রধান বলছেন, বিগত 5 বছরের প্রকল্পগুলোর অনুসন্ধান করা হচ্ছে। এমন অভিযোগ প্রমাণিত হলে টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে। সরকারে ঘর দিবে তো দুই রুম করে দিছে কোন রকম দিয়ে, আবার হিয়ার 1 লাখ টাকা চাইছে, 1 লাখ টাকা দিয়ে দিছি। হিয়ার আবার কইছে ফার্নিচার দিবে, ফার্নিচারের লাইও 20,000 টাকা দিছি। আমার 8 লাখ টাকা বলছে যে আমার টাকাটা উড়ে দিব ব্রিকফিল্ডের থেকে। এই কথা বলে আমার তখন সিগনেচার নিছে, নেওয়ার পরের দিন আমি টাকাটা চাইছি, আরে আমার মামলা হুমকি দিছে, দেওয়ার কারণে আমি আর এই টাকাটা আমি নিতে পারিনি ওর কাছ থেকে। এমন অসংখ্য অভিযোগ চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানের বিরুদ্ধে। কলেজের গণ্ডি না ফেরলেও হয়েছেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। জীবনের শুরুতে দোকানে চাকরি করে জীবিকা নির্বাহ করা তুহিনের কপাল খুলে যায় জেলা পরিষদের সদস্য হওয়ার পর। 2015 থেকে 20 সাল পর্যন্ত ছিলেন সদস্য থাকাকালীন এবং পরের বছর প্রভাব খাটিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্প থেকে টাকা লুটে নেওয়ার অভিযোগ আছে তুহিন ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। কিন্তু আমাদের থেকে সিগনেচার নিছে জেলা পরিষদে, আমরা যে দাবি করছি দাবির জন্য সিগনেচার নিচ্ছে, কিন্তু আমাদের টাকা, আমাদের 1 টাকাও দেয় না, 1 টাকা। বাথরুমটা আগে সাধারণ করছে আর কি, পাবলিক পরে হাতে রয়ে গেছে আর কি। শুধু টাকাই নয়, তুলে নিয়েছেন সড়কের ইট। তার অপকর্মে বাধা দিলে রোশানলে পড়তে হয়েছে এক জনপ্রতিনিধিকে। তুহিন খান জেলা পরিষদের সদস্য হওয়ার পর আমার এই রাস্তাটা করা হয়েছে, এই রাস্তাটা জেলা পরিষদের অর্থনীতি করা হয়েছে, কিন্তু করা 1-1.5 বছর পরে সে কী করছে, প্রত্যেকটা ইট এখানে প্রায় 200 ফুট সলিং, এই সলিংটা সে উঠে বাড়িতে কণা ভাঙিয়ে তার ঘরে লাগাইছে। আমি যখন প্রতিবাদ করি তখন সে আমাকে মারধর করতে আসে, মামলা হুমকি দেয়। এই রাস্তায় একটা সোলিং আছে, এই সোলিংয়ের ইটগুলো আনে, আমরা লেবার হিসেবে কাজ করছি, লেবার হিসেবে কাজ করে আমরা ইটগুলো আনি তার বিল্ডিংয়ে দিছি। আমি জেলা পরিষদ সদস্য তুহিন খানের এই বাড়ির কাজ করছি। বাড়ির কাজ করতে গিয়া উনি আমার 2,36,400 টাকা, আর জেলা পরিষদের 12 জায়গায় কাজ করছি। টোটাল চান্দাইতে আমার হিসাব দেওয়ার কথা ছিল, উনি আমার কোনো টাকা দেয় নাই। অভিযোগের বিষয়ে জানতে তুহিনের বাড়িতে গিয়েও পাওয়া গেল না তাকে। মোবাইলে সব অভিযোগকে ষড়যন্ত্র দাবি করলেন তিনি। কাজটা করতে হইলো কমিটি, যেখানে যে কমিটি কাজ করে ওখানে কমিটি, আমরা তো কাজ করি না। জেলা পরিষদের সদস্যরা তার কাজ করে না। জেলা পরিষদের কোনো বরাদ্দর টাকা আমি আত্মসাৎ বা কোনো রকম কোনো ডিস্ট্রিবিউশন করিনি। জেলা পরিষদের বরাদ্দ যেখানে যেটা হয়েছে ওইটার পরিমাণ ওখানে কাজ দিচ্ছে। গত 5 বছরের প্রকল্প খতিয়ে দেখার কথা জানালেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী। অভিযোগ প্রমাণিত হলে টাকা উদ্ধার করে পরিষদ ফান্ডে ফেরানোর আশ্বাস তার। আমরা বিগত 5 বছরে যে সকল প্রকল্প বাস্তবায়ন হয়েছে আমাদের কাছে সেই ডাটাবেস রয়েছে। সেই ডাটাবেস অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সে কাজগুলো অনুসন্ধান করছি। কোথাও যদি কোনো অনিয়মের সন্ধান পাওয়া যায় তাহলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নিব এবং প্রয়োজন বোধে আমরা যেসব প্রকল্প কমিটি রয়েছে তাদেরকে টাকা ফেরত প্রদানের কথা আমরা ব্যবস্থা নিব। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রিমিয়াম মেম্বার কার্ড পেয়ে চমক দেখালেন চট্টগ্রামের ফুটবল প্রেমী এক তরুণ সাজ্জাদ হোসেন রনি। প্রিয় ক্লাবের কাছ থেকে এমন সাড়া আর স্বপ্ন পূরণে অভিভূত তিনি। এবার সান্তিয়াগো বার্নাবুতে বসে একটি এল ক্লাসিকো দেখার স্বপ্ন রয়েছে তার। বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ভক্ত সংখ্যা অগণিত।
তাদের ভিড়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন চট্টগ্রামের এই ফুটবল প্রেমী। তার হাতে এখন জনপ্রিয় দলটির প্রিমিয়াম মেম্বার কার্ড। ফেব্রুয়ারিতে আবেদন, 7 মাস পর সেপ্টেম্বরে স্বপ্নপূরণ। কার্ডটা পাওয়া আসলে মূলত আমার কাছে স্বপ্নের মতো ছিল, কারণ আমি যে দলের সাপোর্ট করি, যে দলকে এত বেশি পছন্দ করি, যে দলের জন্য এত বেশি লেখালেখি করি ফেসবুকে, সো ওই দলের কোনো একটা স্বীকৃতি পাওয়া বা ওই দলের মেম্বার হতে পারা, এটা খুবই গর্বের আমার কাছে। ছোটবেলা থেকে রিয়াল মাদ্রিদে রোনালদো, কাকা, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, ডি ম্যারিয়াদের খেলা দেখে ক্লাবটির প্রেমে পড়া। সেই ক্লাবের প্রিমিয়ার মেম্বার কার্ড প্রাপ্তি তার কাছে বিশেষ কিছু। এবার সান্তিয়াগো বার্নাবুতে বসে একটি এল ক্লাসিকো দেখার স্বপ্ন তার। এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি একদিন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে বসে একটা এল ক্লাসিকো ম্যাচ দেখব। এটা আসলে যত বাংলাদেশে না পুরো পৃথিবীতে যতগুলো ফুটবল প্রেমী আছে তাদেরই স্বপ্ন। বিশেষ এই কার্ডধারীরা পান রিয়ালের ম্যাচ টিকিট কেনায় অগ্রাধিকার, ইভেন্ট উপভোগের সুযোগ, ক্লাবের সাথে সরাসরি যোগাযোগ, স্পোর্টস সামগ্রী ক্রয়ে ডিসকাউন্ট, অফার সহ নানা সুবিধা। বাংলাদেশে এমন কার্ডধারী রিয়ালের অন্ধ ভক্ত আছে আরও অনেকে। ফুটবল খেলা খেলতে পারুক কিংবা না পারুক, কিন্তু ফুটবলকে ভালোবাসে এমন অনেকেই আছে। তেমনি ফুটবলের ভালোবাসার ক্লাবগুলোর মধ্যে একটি রিয়াল মাদ্রিদ। এই রিয়াল মাদ্রিদের ফ্যান কার্ড চায় এমন অনেক মানুষই কিন্তু বাংলাদেশে আছে। রনি সাজ্জাদের মতো তারাও চায় এই কার্ডের সুবিধা নিয়ে এল ক্লাসিকোর মতো একটি ম্যাচ মাঠে বসে উপভোগ করতে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কানপুর টেস্টে আজ মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। স্পোর্টিং পিচ প্রত্যাশা করা হলেও এই উইকেটের সাথে মিল থাকতে পারে সিলেটের পিচের। তবে সাফল্য পেতে সবার আগে ব্যাটারদের ভালো করতে হবে। প্রেস কনফারেন্সে অবসর পরিকল্পনা জানানো সাকিব আল হাসান বলেছেন, প্রথম ইনিংসে 350-র বেশি রান করার টার্গেট রয়েছে দলের। কানপুর টেস্ট শুরু আগে শেষ অনুশীলন এসে আগে পিচ দেখেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত, তার সঙ্গী ছিলেন হেড কোচ চান্দিকা হাতুরু সিংয়ে। তবে উইকেট যেমনই হোক না কেন দ্বিতীয় টেস্টে ভালো করার একমাত্র মূলমন্ত্র ব্যাটারদের রান করা। অবসরের ঘোষণা দিয়ে সবাইকে স্তম্ভিত করার আগে সাকিব আল হাসান বলেছেন দলের লক্ষ্যের কথা। সেই সাথে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসটা খারাপ দিন ভেবে ভুলে যেতে বলেছেন সাকিব। বৃহস্পতিবার বাংলাদেশ দল খুব বেশি অনুশীলন করার সুযোগ পায়নি। হয়তো 20 থেকে 25 মিনিটের সেশন হবার পরেই নেমেছে মুষলধারে বৃষ্টি, আর তাতেই শেষ ট্রেনিং সেশন। লিটন, জাকির, সাদমান, মুশফিক কিছুক্ষণ ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, কিন্তু সাকিব মাঠে নামলেও করতে পারেননি ব্যাটিং। এভরি নাও অ্যান্ড দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে, স্পেশালি আপনি যখন খেলছেন পৃথিবীর 1 নম্বর দলের সাথে, স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে। সো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অরিড না, আমরা জানি কী জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। লেট আসার কারণে স্বাভাবিকভাবে ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি। দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বোলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিলো। সো অনেক কিছুই হতে পারে, মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। ইহুদিবাদীদের অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত 90 জনের, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলছে গেল 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিরাত আতা এবং সাফেদ এলাকা লক্ষ্য করে 130টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ সুরুর। রাজধানী বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন মোহাম্মদ সুরুর। তিনি হিজবুল্লাহর বিমান বিধ্বংসী ইউনিটের প্রধান ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। মূলত লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তদারকির দায়িত্বে ছিলেন তিনি। বিমান বিধ্বংসী বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট তৈরির প্রকল্পও নিয়ন্ত্রণ করতেন সুরুর।
এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার চালানো হয় এসব হামলা। তেলাবিব লক্ষ্য ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে সব ক্ষেপণাস্ত্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বেশ কিছুদিন ধরে ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে হুতি বিদ্রোহীরা। 2 সপ্তাহ আগে হুতিদের নিক্ষেপ করা একটি মিসাইল বিস্ফোরিত হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে। পশ্চিমা দেশগুলোতে রুশ প্রেসিডেন্টের পরমাণু হামলার হুমকির পর আলোচনায় রাশিয়ার নিউক্লিয়ার ডকট্রিন। ক্রেমলিন বলছে পশ্চিমা শক্তিকে হুঁশিয়ারি দিতেই পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আক্রান্ত হলেই পাল্টা আঘাত করবে মস্কো। রাশিয়ার এই ধরনের হুমকি হুঁশিয়ারির পর সতর্ক অবস্থানে পশ্চিমা দেশগুলো। রুশ প্রেসিডেন্টের সতর্ক বার্তার পর নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন। আক্রান্ত হলেই পরমাণু হামলা করবে মস্কো। এর ফলে পরমাণু শক্তিধর দেশের সমর্থন নিয়ে পরমাণু শক্তিহীন দেশও যদি রাশিয়ায় হামলা চালায় তাহলেও জবাব দেবে রাশিয়া। প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে পশ্চিমাদের আরো সাবধান হওয়া উচিত। ইউক্রেনকে শুধু পরমাণু সহায়তা না, অন্য যে কোনো উপায়ে সমর্থন দেওয়া দেশগুলোও আমাদের শত্রু হিসেবে বিবেচিত হবে। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে ক্রুজ মিসাইল সরবরাহ করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। তবে সেগুলো ব্যবহারের অনুমতি এখনও দেয়া হয়নি কিয়েভকে। এ ধরনের অস্ত্র ব্যবহার থেকে ইউক্রেনকে সংযত রাখতেই এমন কঠোর সিদ্ধান্ত মস্কোর। সারা পৃথিবী আমাদের পরমাণু অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে জানে। সীমান্ত আক্রান্ত হলে অবশ্যই সেগুলো ব্যবহারের চিন্তা করব আমরা। এদিকে রাশিয়ার নতুন সিদ্ধান্তকে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরমাণু শক্তি নিয়ে রাশিয়া শুরু থেকেই জুয়া খেলছে। জাতিসংঘে সাধারণ অধিবেশন নিয়ে যখন সব রাষ্ট্রগুলো ব্যস্ত তখন এই হুমকি এলো। তবে তার এসব অপচেষ্টা সফল হবে না। এই হুমকি অবশ্যই আমরা প্রত্যাখ্যান করছি। শত্রু রাষ্ট্রগুলোতে রাশিয়ার পরমাণু হামলার হুমকির ঘটনা নতুন নয়। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোতে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে মস্কো। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ধর্মীয় রীতি পালনের সময় ভারতের বিহারের বিভিন্ন স্থানে পানিতে ডুবে 37 শিশুসহ অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। জীবিত পুত্রিকা নামক একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই বিপর্যয় নেমে আসে রাজ্যটিতে। কর্তৃপক্ষ জানিয়েছে রীতি অনুযায়ী সন্তানদের নিয়ে নদীতে গোসল করতে গিয়ে এই প্রাণহানি হয়। পূর্ব ও পশ্চিম চম্পারণ, ঔরঙ্গাবাদ, কাইমুর, সিওয়ান, রোহতাস, শরণ, পাটনা সহ বিভিন্ন জেলায় এই দুর্ঘটনা হয়। সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় মায়েরা এই জীবিত পুত্রিকা ব্রত পালন করেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের 7ম থেকে 9ম দিনের মধ্যে পালিত হয় এটি। রীতি অনুযায়ী সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। এরপরই নদীতে গোসল করা হয়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে বিহারের প্রায় সব নদীতেই পানির তীব্র স্রোত থাকায় এই দুর্ঘটনা হয়। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে 400-র বেশি কোম্পানি কর্তৃপক্ষ। বুধবার প্রায় 100টি কোম্পানিটির মালিকদের অংশগ্রহণে এটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচার সহ বিভিন্ন ধরনের কাজে বিদেশি কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল মালয়েশিয়া কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই দেশটির অভিবাসী বৈধকরণ ও নিবন্ধন কর্মসূচি বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন। এতে ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে বসবাসরত কমপক্ষে 5,000 অভিবাসী। সমস্যা সমাধানে নিবন্ধন ও বৈধকরণ কর্মসূচি পুনরায় চালু করার দাবি জানিয়েছে মালয়েশিয়ার বহু নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক সমিতি। সে লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।